দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম প্রেজেন্টস জনতার দরবার অনুষ্ঠানে। দর্শক, নির্বাচন মানে কিন্তু ভোটের উৎসব, জনরায়, যেখানে প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হয় জনগণের প্রত্যক্ষ ভোটে তাদের দরবারে। সেই দরবার নিয়ে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ঢাকা মহানগরীতে। দর্শক, আজকে আমাদের সাথে সিএসআরএম প্রেজেন্টস জনতার দরবারে উপস্থিত আছেন প্রকৌশলী ইশরাক হোসেন, বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী এবং দল মনোনীত প্রার্থী ঢাকা ৬। সাথে আছে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জোট মনোনীত প্রার্থী ঢাকা ৬। সাথে আছে ডক্টর সাজিদুল হক রুবেল, সদস্য সিপিবি কেন্দ্রীয় কমিটি, বামজোট মনোনীত প্রার্থী ঢাকা ১৫। এবং আমাদের সাথে উপস্থিত আছেন আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এনসিপি এবং জোট মনোনীত প্রার্থী ঢাকা ১৮। আপনাদেরকে স্বাগত সিএসআরএম প্রেজেন্টস জনতার দরবার আয়োজনে। আপনারা কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কি মনে হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে নির্বাচনে? আজকে জনতার দরবার আপনাদের কাছে আমরা এসেছি। আগামী ১ ঘন্টা কথা হবে, কথার পিঠে কথা থাকবে, প্রশ্নের পিঠে প্রশ্ন থাকবে, বাদানুবাদ থাকবে, যুক্তির সাথে তর্ক থাকবে। চলুন আমরা আলোচনায় ফিরি। আমরা শুরুতে প্রকৌশলী ইশরাক হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথমে যে কথাটি বলতে চাই, আর বেশি দিন নেই নির্বাচনের, আগামীকাল থেকে ফেব্রুয়ারি মাস অর্থাৎ নির্বাচনের মাস শুরু, এবং সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত দীর্ঘদিনের জোট সঙ্গী জামায়াত এখন আপনাদের নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী। সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে, নির্বাচনী মাঠের চ্যালেঞ্জ কতটা প্রকট না সহজ? ধন্যবাদ। সব মিলিয়ে আমি যে আসন থেকে নির্বাচন করছি, লাকিলি ঢাকা ৬ আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মান্নান সাহেবও রয়েছেন, তো উনিও হয়তোবা অ্যাগ্রি করবেন। আমাদের ঢাকা ৬ আসনের কথা আমি বলতে পারি অত্যন্ত শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মান্নান সাহেবের সাথে আমার অনেকবার দেখা হয়েছে, অনেকবার কথা হয়েছে। আমাদের এই জায়গাতে কোনো মেজর কোনো সমস্যা নেই। ছোটোখাটো দুই একটা সমস্যা থাকলেও থাকতে পারে, উইচ ইজ ভেরি মাইনর। তো এটা আমি বলতে পারি যে আমাদের এই আসনে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এটার জন্য আমরা কমিটেড। সো আমরা এই আমাদের ঢাকা ৬ আসন নিয়ে আমি খুব আশাবাদী। তবে সারা দেশের চিত্র যদি আমরা একটু দেখি, যে ছোট কয়েকটি সংঘর্ষ ইতিমধ্যে হয়েছে এবং শেরপুরে যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। দোষীদের বিচারের আওতায় আনা হোক, কারণ একটা প্রাণ চলে গিয়েছে। একটা বলতে হবে তুচ্ছ ঘটনা, এটা অবশ্যই তুচ্ছ ঘটনা। এটিকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন। তো আবার সার্বিকভাবে যদি আমি বলতে চাই, আমাদের বাংলাদেশের নির্বাচনের যে কালচার, সেই তুলনায় আমি বলবো এখন পর্যন্ত সারা দেশের যদি আপনি চিত্র সার্বিকভাবে মূল্যায়ন করতে চাই, তাহলে আমি বলবো যে পরিবেশ ভালো রয়েছে এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগোচ্ছি সার্বিকভাবে। ২-৪-৫টি আসনের হয়তো স্পেসিফিক কেস থাকতে পারে, উইচ ইজ ডিফারেন্ট, বাট সার্বিকভাবে আমি মনে করি পরিবেশ ভালো রয়েছে। নিশ্চয়, আপনি থাকুন আমাদের সাথে। আপনার কাছে আমরা আবারও ফেরার চেষ্টা করব। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার কাছে যে প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে যে বিএনপি বলছে তাদের ভূমিধস বিজয় হবে, আপনারা বলছেন জনগণ এবার পরিবর্তন চাই। কেন মনে হচ্ছে জনগণ এবার পরিবর্তন চাই? কি কারণে দল আপনাদেরকে ভোট দিবে, বেছে নেবে? জি, আপনাকে ধন্যবাদ। উপস্থিত সকল দর্শককে ধন্যবাদ, সহ আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, জনগণ দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্টের অধীনে ছিল, বাক স্বাধীনতা হারিয়েছিল, ভোট অধিকার হারিয়েছিল। আমাদের জুলাইয়ের শহীদরা এবং আহতদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু ৫ই আগস্টের পরে কোনো এক অদৃশ্য কারণে আমাদের বন্ধুরা যে রাজনীতিটা বাংলাদেশে উপহার দিয়েছেন, সেই রাজনীতিতে আমরা অনেক দখল দেখেছি, লুটপাট দেখেছি, চাঁদাবাজি দেখেছি, অনেক ধরনের সন্ত্রাস দেখেছি। নিজ দলের কর্মীদের ভিতরে মারামারিতে অনেক জীবন চলে গিয়েছে। মানুষ জীবন দিয়ে যে একটা পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তনটা দলের ভিতরে, বন্ধু সংগঠনের দলের ভিতরে দেখে নাই। যার কারণে মানুষ বলছে যে না, আমরা নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, লাঙ্গল দেখেছি, এখন দাড়িপাল্লা দেখতে চাই। আমি মনে করি এ কারণেই আমাদের গণজোয়ার হবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই আপনাদের
সাপেক্ষ অনেক উত্তরই আসবে, হয়তো 12 তারিখে জনরায় যেদিকে প্রতিফলিত হবে সেদিকে নিশ্চয়ই আসলে জনগণই বেছে নিবে আসলে কোন দিকে রায়টা যায়। আপনাকে ধন্যবাদ ডক্টর সাজিদুল হক রুবেল। মেহনতি মানুষ, পেশাজীবীদের নিয়ে, শ্রমজীবীদের নিয়ে আপনারা রাজনীতি করেন, তাদের পক্ষে হয়ে কথা বলেন, কিন্তু কথা বলার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, জনপ্রতিনিধিত্ব দরকার। সেই জনপ্রতিনিধিত্বের জায়গায় কি আপনারা যেতে পারবেন বলে মনে হচ্ছে? জোটের 7টি আসন আপনারা প্রার্থী দিয়েছেন এবার, এক। আরেকটি বিষয় হচ্ছে, সেই প্রতিনিধিত্বের জায়গায় যেতে হলে তো একটা লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন, কি মনে হচ্ছে সেটি আছে আপনাদের পক্ষে? ধন্যবাদ। একই সাথে আজকের এই জনতার দরবার অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা এবং যারা দূর থেকে দেখছেন তাদেরকে এবং আমার সম্মানিত সহ আলোচক সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসলে আপনার প্রশ্নের শেষ অংশটা থেকে একটু শুরু করা দরকার, যে মেহনতি মানুষের প্রতিনিধিত্ব করছি আমরা, তো এই মেহনতি মানুষের কণ্ঠস্বরটা কি জাতীয় সংসদেও অনুরণন ঘটবে, না এটা আগেই শেষ হয়ে যাবে? রাজপথেই থাকবে মেহনতি মানুষের প্রতিবাদ, আর জাতীয় সংসদে মেহনতি মানুষের কণ্ঠস্বর উচ্চারিত হবে কিনা? এই জায়গায় যদি বলি তাহলে একটি বিষয় আমরা হয়তো ইতিমধ্যে হচ্ছে নির্বাচন কমিশন বলেন বা ইন্টারিম গভর্নমেন্ট বলেন, একটি জায়গায় লেভেল প্লেইং ফিল্ডের সংজ্ঞাটাকে তারা এমন এক জায়গায় নিয়ে এসছে। অতীতে আমরা দেখতাম লেভেল প্লেইং ফিল্ড বলতে মনে হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে মোটামুটি সমঝোতা করলেই হবে। আবার লেভেল প্লেইং ফিল্ড আজকে যেটা বুঝতেছি, বিএনপি আর জামাত ইসলামের মধ্যে মোটামুটি একটু সমঝোতা করলে এটা লেভেল প্লেইং ফিল্ড হবে। না, এটা লেভেল প্লেইং ফিল্ড না। একটা ইনক্লুসিভ নির্বাচন মানে কয়টি দল অংশগ্রহণ করছে যেমন না, মানে কি পরিমাণ, কি জনসংখ্যার মানুষ সেখানে অংশগ্রহণ করছে, সেটা কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের ক্ষেত্রে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার। ঠিক তেমনি ভাবে যে শ্রেণীগুলো আছে, ধরেন মেহনতি মানুষ মানে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, এই শ্রেণীর মানুষরা এই নির্বাচনে কতটুক অংশগ্রহণ করতে পারছে একজন প্রার্থী হিসাবে? আপনি বললেন মাত্র 60, আমার তো 60 হওয়ার কথা না। 75 বছরের পূর্ণ পার্টি, 300 আসনে আমাদের পার্টি আছে, কিন্তু 300 আসনে আমাদের এমন নেতা নেই যে এত টাকা খরচ করে এই কোটিপতিদের খেলাতে তারা অংশগ্রহণ করবে। ফলশ্রুতিতে আমাদের সামগ্রিকভাবে আমরা যতটুকু আমরা অর্থনৈতিক সাধ্যকে একত্রিত করতে পেরেছি, তার ফলে আমরা এই কয়টি আসন নিয়ে লড়তে এসেছি, এবং লড়তে গিয়ে দেখেছি তারা খুব ভালো লেভেল প্লেইং ফিল্ড করেছে। কি বলছে, এবার পোস্টার করা যাবে না, এবার ফেস্টুন করা যাবে। পোস্টার করতে খরচ কত? মাত্র 6 টাকা থেকে জ্যাকেটটা গেলে 8 টাকা। একটা ফেস্টুনের খরচ কত? 65 টাকা। এই খরচ করে আপনারা কি মনে করেন একজন সৎ সীমিত আয়ের মধ্যবিত্তরা 300 আসনে নির্বাচন করতে পারবে? 300 আসনে নির্বাচন করা সম্ভব নয়। ফলে আমাদের জনগণের হাতে আমরা অপশন দিচ্ছি। কি অপশন? তুমি সাদাটা নিবা না কালোটা নিবা, আর কোনো রং তার সামনে দেখানো যাচ্ছে না আর কি। ফলে এই হচ্ছে একটা পরিস্থিতি। আর দ্বিতীয় পরিস্থিতি, আমি হচ্ছি ঢাকা 15 আসন, মিরপুর কাফরুল, সেখানে হচ্ছে কি জামাতের আমির নির্বাচনে অংশগ্রহণ করছে। ফলে ওখানে প্রশাসন থেকে সবকিছু একদিকে মনে হেলেই আছে। যিনি শীর্ষ নেতা এখানে নির্বাচন করছেন, মানে উনি হচ্ছেন ভিভিআইপি প্রার্থী, আর বাকিরা হচ্ছে হলো সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস প্রার্থী আর কি। ফলে ভিভিআইপি প্রার্থী যখন আদর্শ স্কুলে সমাবেশ করে, মিরপুরে কাফরুলের আদর্শ উচ্চ বিদ্যালয়, যখন তিনি 22শে জানুয়ারি সমাবেশ করে, তখন আরপিওর যে ধারা রয়েছে 3টি মাইকের বেশি মাইক ব্যবহার করা যাবে না, সে আরপিও সে ধারাকে ভেঙে ফেলে দেয়। আমি যখন নির্বাচন কমিশনে বলি, তখন বলেন যে এটা বড় পার্টি, মাত্র 3টা মাইক দিয়ে কেমনে প্রোগ্রাম করবে, নির্বাচন কমিশন তাদের বিশেষ অনুমতি দিচ্ছে। তো বিশেষ দলের জন্য বিশেষ অনুমতি থাকবে, আর যারা গরিব মানুষের দল তাদের অনুমতি থাকবে না আর কি। তো এই লেভেল প্লেইং ফিল্ডের যে সংজ্ঞা আমরা বুঝি, এই সংজ্ঞা কিন্তু সাধারণ মেহনতি মানুষ বুঝবে না। তাই মেহনতি মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, এই সংসদ কোটিপতির ক্লাব হবে না এই সংসদ সাধারণ মানুষের ক্লাব হবে। এখানে কৃষকের প্রতিনিধি থাকবে, শ্রমিকের প্রতিনিধিত্ব থাকবে, এখানে পেশাজীবীর প্রতিনিধিত্ব থাকবে, সাধারণ মানুষেরও প্রতিনিধিত্ব এখানে থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। আমরা আপনার কাছে ফিরবো। অত্যন্ত দারুণভাবে আপনার যুক্তি তুলে ধরেছেন। আরিফুল ইসলাম আদিব, আপনার কাছে ফিরতে চাই যে বিষয়টি, সেটি হচ্ছে দলের নারী প্রার্থীদের সরে যাওয়া, সব মিলিয়ে আপনাদের নিজেদের অবস্থানগত জায়গা থেকে সরে আসা, জোটে যুক্ত হওয়া, সবকিছু মিলিয়ে নির্বাচন উপলক্ষে সেটাই কি কি অবস্থান থেকে সরে আসা একটু আপনারা বিশ্লেষণ নিজেদের করবেন? থেকে জোটে চলে গেছেন, মানে না না, জোটে কোন অবস্থান থেকে সরে আসছে? মানে আপনারা তো এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলেন, না, পরবর্তীতে জোটে এককভাবে কোনো সিদ্ধান্ততে কোনো দল ফিক্স নেয় না, এটা তো দলের সাংগঠনিক স্ট্রাকচারে নেয়। ফলে আপনি যদি আগে ডিসিশন দেন
তাহলে সেটা তো আমার জন্য টাফ হবে। আমি আপনাকে ডিসিশন দিচ্ছি না, আমরা যেটা বলছি যে আমি No, no, no. অবস্থান থেকে সরে গেছি। না, এটা আপনাদের অবস্থান থেকে সরেননি, আপনার নৈতিক অবস্থান থেকে সরেন। আমি বলছি আপনার নির্বাচন কেন্দ্রিক অবস্থান থেকে সরে এসে জোটে এসেছেন, তাহলে হয়তো আপনি সেক্ষেত্রে বুঝতে হয়তো বা একটু অন্যভাবে না, না, এটা নিয়েছেন। বু- But এটা এটা না। বোঝা না। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার নির্বাচনগতভাবে জোটে এসেছেন, কয়েকজন নারী প্রার্থী সরে গিয়েছে, সেখান থেকে সবকিছু মিলিয়ে সেই জায়গায় আপনাদের দলীয় অবস্থান কতটা সুসংহত হলো না চ্যালেঞ্জের মুখে পড়লো, কিভাবে ব্যাখ্যা করবেন? না, অবশ্যই দলীয় অবস্থান সুসংহত হয়েছে। আপনার প্রথমত যে জায়গাটিতে বলেছেন যে একক নির্বাচন থেকে পরবর্তীতে আমরা জোট সমঝোতার মাধ্যমে নির্বাচন করতেছি, রাজনীতিতে কোনো অবস্থানই ফিক্স থাকে না। বিএনপি প্রথমে গণভোট রাজি হয় না, কিন্তু বৃহত্তর স্বার্থে তারা গণভোটে রাজি হয়েছে। জামাত প্রথমে বলেছে যে গণভোট পূর্বে করতে হবে, সেই অবস্থান থেকে তারা কিন্তু সরে গিয়ে নির্বাচনের দিন সংবাদ সম্মেলন করে কর্মসূচি প্রত্যাহার করেছে। ফলশ্রুতিতে যে কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত বর্তমান পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্তটা গ্রহণ হয়ে থাকে, কিন্তু যখন এটাকে হচ্ছে একটা অপিনিয়ন মেক করা হয় তখন এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়। আপনি যে বলছেন না যে আমরা কি কি চ্যালেঞ্জ ফেস করছি, আমরা সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ফেস করছি সেটা হচ্ছে এস্টাবলিশমেন্টের চ্যালেঞ্জ। যেমন আপনার মতন কিংবা ডিবিসি কিংবা মানে যারাই টেলিভিশন বা সংবাদ মাধ্যমগুলো আছে তাদের থেকে আমরা একটা বড় ধরনের চ্যালেঞ্জ ফেস করছি। একই প্রশ্ন আপনি অন্যকে যেভাবে করবেন সেটা আমার ক্ষেত্রে সেই কোশ্চেনটা আরেকটু চ্যালেঞ্জিং হবে। ফলে এই চ্যালেঞ্জিংটাকে আমরা উপভোগ করি, কারণ চ্যালেঞ্জ নেওয়াই তো তারুণ্যের ধর্ম, চ্যালেঞ্জ নেওয়াই তারুণ্যের ধর্ম, এবং এই চ্যালেঞ্জ উতরিয়ে যাওয়াই নতুন বাংলাদেশকে পথ দেখানোই আমাদের সেই জায়গাটা। যেমন ধরেন স্বাভাবিকভাবে যারা বিএনপি করেন কিংবা জামাত ইসলাম করেন কিংবা সিপিবি বা পুরনো দল করেন, তাদের মাথার উপর একটা ছাদ থাকে যে দিন শেষে ভাইয়া একটা ডিসিশন দিবেন, পলিটিক্যাল ডিসিশনটা ভাইয়া দিবেন, কিংবা জামাত ইসলামের আমির সাহেব দিবেন। কিন্তু এনসিপি যারা করতে চায়, তরুণরা যারা রাজনৈতিক দলতে চায়, তাদের অনেক হামাগুড়ি দিয়ে পথটা চলতে হয়। তাদের কোনো একেবারে নিশ্চিত কোনো ভবিষ্যৎ নেই। ক্ষমতায় যাওয়া বলেন কিংবা বিরোধী দলে বলেন, একটা অনিশ্চিত রাজনৈতিক যাত্রা, যেখানে আমাকে নতুন করে আবিষ্কার করতে হয়, নতুন করে রাজনৈতিক পথ যাইতে হয়। ফলশ্রুতিতে এই চ্যালেঞ্জ নিয়ে আমরা আগাচ্ছি। বরঞ্চ আমরা যে ঐক্যবদ্ধ বাংলাদেশ যে জোট ঘোষণা করা হয়েছে 11 দলীয় নির্বাচনী ঐক্য, সে ঐক্য করার পরে রাজনৈতিকভাবে এবং নির্বাচনী মাঠে আমরা বেশ চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা বেশ শক্ত অবস্থানে আছি। এবং আমাদের যে জায়গাগুলোতে কাজ করছি, মানুষ, সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন বয়সের সকল শ্রেণী পেশার মানুষ আমাদেরকে বিপুল আগ্রহ উৎসাহের সাথে আমাদেরকে গ্রহণ করছেন। আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষ আমাদের সাথে কথা বলতেছেন, লিফলেট আমাদের অনেক কম আছে, তারপরও তারা আমাদের থেকে চেয়ে নিচ্ছেন। যেমন আমার পোস্টে প্রায় দেখবেন কমেন্ট করে অনেকে যে ভাই আপনার ঢাকা 18 আসনে প্রায় হচ্ছে আপনার ব্যানার দেখতেছি না, আপনার প্রতিপক্ষ জাহাঙ্গীর ভাইয়ের ব্যানারে হচ্ছে প্রতি মোড়ে মোড়ে হচ্ছে ব্যানার ছেয়ে গেছে। তো ফলে ব্যানার দেখছে না, কিন্তু আমরা সরাসরি ম্যানুয়ালি মানুষের হৃদয়ে পৌঁছাতে চাই। আমি যেমন এই মাত্র প্রায় লেট করে ফেলছিলাম, একটা মিছিল করে আসলাম উত্তরা পশ্চিম থানার থেকে। তার পূর্বে ছিলাম দক্ষিণ খান 48 নং ওয়ার্ডে। 48 নং ওয়ার্ডে যখন একটা মহিলা সমাবেশ করতেছিলাম, তখন এক আপা হচ্ছে আমার নির্বাচনী ক্যাম্পেইনের জন্য একটা অংশ ডোনেট করলেন। এক আপা হচ্ছে বাসা থেকে পিঠা নিয়ে আসছেন। ফলে এই যে মানুষের নিজের থেকে উদ্যোগে হচ্ছে ভালোবাসা দেওয়া, বাজারে যখন ক্যাম্পেইন করছি এক চাচা হচ্ছে কলা দিয়ে দিচ্ছেন, বলছে যে তোমরা কাজ করতেছো, তোমরা হচ্ছে একটু নাস্তা করে। তো এই যে সাধারণ মানুষের এটা হচ্ছে যে শুধু আমি না, এনসিপির অনেক প্রার্থীদেরকে এই জিনিসটা দেয়। এটা কারণটা হচ্ছে আমাদের দল গঠনের প্রথম থেকেই আমরা যখন জনতার চোখে, আপনার চোখে বাংলাদেশ এটা ক্যাম্পেইন করেছিলাম, জনগণের মতামত নিয়েছিলাম, জনগণ থেকে আমরা যখন এই ক্রাউড ফান্ডিং করি, তখন স্বাভাবিকভাবে ধরে নেয় যে এনসিপি নতুন করে পথ চলতেছে, ফলে তাদের পাশে আমাদের দাঁড়ানোটা উচিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যেভাবে মানুষ ছাত্রদের পক্ষে, অভ্যুত্থানের পক্ষে একেবারে নির্বিশেষে সবার পক্ষে দাঁড়িয়েছে, যে পানি পারছে পানি নিয়ে আসছে, যে হচ্ছে স্যালাইন পারছে স্যালাইন দিছে, কেউ খিচুড়ি নিয়ে আসছে, অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার রাজনৈতিক কর্মীরা সরাসরি রাজপথে ছিল, কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার যে যার জায়গা থেকে অংশগ্রহণ করছে। ফলে নির্বাচনের মাঠেও আমরা জনগণের সেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের জিনিসগুলোকে আমরা রিকল করতে পারি, যেখানে মানুষ আমাদেরকে সর্বোচ্চ নিয়ে সহযোগিতা করছে। এবং চ্যালেঞ্জে যে আমরা এগিয়ে গেছি সেটার একটা প্রমাণ হচ্ছে, আপনি দেখবেন যে গত 3 দিন আগে আমি যখন খিলখ্যাত থানার ডুমনি বাজারে নির্বাচনের সকালে 10টায় ক্যাম্পেইন করতেছিলাম, সেখানে 43 নং ওয়ার্ডের বিএনপির সভাপতি দিদার মোল্লা তিনি হামলা করেছেন, এবং পরবর্তীতে বিএনপি যদিও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে বহিষ্কার করেছে, সেটার জন্য বিএনপিকে ধন্যবাদ জানাই। কিন্তু এই যে হামলা করার মানসিকতা,
সেটা সেই পুরনো রাজনীতির ইস্টাবলিশমেন্ট আমাদেরকে মনে করিয়ে দেয়। দেখেন তার পূর্বে জাহাঙ্গীর ভাই আমার সাথে খুব সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা বললেন যে আমরা একসাথে রাজনীতি করব, কিন্তু তার বলার সত্ত্বেও আমরা একই স্টেজে একটা প্রোগ্রামও করেছি, খালেদা জিয়ার শোক সভায় আমরা একই স্টেজ শেয়ার করেছি। তারপরে দেখা যাচ্ছে যে তৃণমূলের কিন্তু সেই বার্তাটা কিন্তু এক্সিকিউট হয় না। তাহলে এখানে দুটো জিনিস ঘটে। একটি জিনিস হয় তৃণমূল বিএনপি তাদের সেন্ট্রাল কমান্ডিং এর নিয়ন্ত্রণের বাহিরে, অথবা সেন্ট্রাল কমান্ডিং ন্যাশনালি একটা ভালো ইমেজ ক্রিয়েট করার তৈরি করতেছে, কিন্তু তৃণমূল বিএনপি সেই ইমেজটা আসলে হৃদয় থেকে ধারণ করে না। না হলে যখন আমার নারী কর্মীরা, আমাদের জোটের যখন নারী সহযোদ্ধারা নির্বাচনে ক্যাম্পেইনে যায়, তখন তাদের পিছনে কেন ছাত্র দলের ছেলেপেলেদের গিয়া ধানের শীষের স্লোগান দিতে হবে? একটা হচ্ছে যে আপনি মিছিল ক্রস করতেছেন, সেই সময় হচ্ছে আপনার হচ্ছে অনিচ্ছাকৃত পড়ে যায়, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে তার ক্যাম্পেইনে হচ্ছে ডিস্টার্ব করা, সেই জায়গাগুলো আসলে অনাকাঙ্ক্ষিত। ফলে লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে আমি যেটা বলবো যে বিএনপির জায়গা থেকে তৃণমূলে এক ধরনের শক্তি প্রদর্শন শুরু হয়েছে, অর্থাৎ এবং কিছু বিশেষ মৌলিক করে জায়গায় পরিবর্তনটা আসা উচিত বলে আপনি মনে করছেন। শেরপুরে নিশ্চয়ই আমরা- সরাসরি হত্যা হয়েছে। নিশ্চয়ই আপনার কাছে আমরা আবারও ফিরবো। ইশরাক হোসেন, আপনার কাছে আমরা ফিরতে চাই। তিনি যে কথাটাই বলল আরিফুল ইসলাম আদিব, সেই প্রসঙ্গের থেকে আপনার উত্তরটা নিব। তার সাথে আরেকটি বিষয় যুক্ত করতে চাই। বিএনপি প্রথমে না থাকলেও পরে গণভোটে মানে বৃহত্তর স্বার্থে সেখানে হ্যাঁ বলেছে। কি মনে হচ্ছে আপনার কাছে, এটা কি একটা নির্বাচনী প্রতিশ্রুতি, না সেটা ভবিষ্যতে দীর্ঘমেয়াদী হবে? ধন্যবাদ। আরিফুল ইসলাম আদিব যে অভিযোগগুলো করলেন, তো এটা যদি হয়ে থাকে এটা অবশ্যই আমরা এটাকে সমর্থন করি না। তো আমার মনে হয় না এটা আমাদের কেন্দ্রীয় অথবা প্রার্থীর পক্ষ থেকে তৃণমূলে কোনো নির্দেশনা আছে যে এই ধরনের কর্মকাণ্ড করতে হবে। কেউ কেউ অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করে থাকতে পারে। তো আমি বলবো যে অবশ্যই এটা কাম্য নয়। এবং আমি যেরকম আমার আসনের কথা বলতে পারি, আমাদের খুব স্ট্রিক্ট দিক নির্দেশনা আমরা শুরু থেকে দিয়ে রেখেছি এবং এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই। কিন্তু ইতিপূর্বে যে কথাটি বললাম যে 2-4-5টি ঘটনা যে ঘটবে না সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ আপনি রাতারাতি পুরো সিস্টেমটা তো চেঞ্জ করতে পারবেন না। কিন্তু অনেক দূর অগ্রগতি হয়েছে বলে আমি মনে করি। ইতিপূর্বের আপনি যদি নির্বাচনগুলো বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন যে ভায়োলেন্স বা নাম্বার অফ ইনসিডেন্টস কমে এসেছে বলেই আমার ধারণা। এবং যেহেতু আমরা একটা সহনশীল আচরণ করার আমাদের মধ্যে একটা মনোভাব রয়েছে প্রার্থীদের মধ্যে, ওপেনলি কিন্তু কেউ কারো 2-1টি আসন বাদ দিলে ওপেনলি ব্যক্তিগত অ্যাটাক কিন্তু হচ্ছে না এখন পর্যন্ত, আমি যতটুকু জানি। এটা হলো আমার বিষয়। আর আমি সাজুল ইসলাম রুবেল সাহেবের কথা ধরে বলতে চাই, এটা আসলেই সত্য যে এখানে যে অর্থের যে প্রয়োজনীয়তাটা, যেটা প্রচার নির্বাচনটাকে যে ব্যয়বহুল করে তোলা হয়েছে, সেটা ব্যয়বহুল করে করতে চেয়েছিলেন। মানে যেটা উনি বললেন, আমরা যখন নির্বাচন করতে গিয়ে এক্সপিরিয়েন্সটা আমরাও দেখেছি। ঠিক আছে, পোস্টার করা যাবে না, কিন্তু যেটা ফেস্টুন সেটা তো আরো অনেক বেশি এক্সপেন্সিভ, কিন্তু ওইটা পোস্টারের মতো করেই এখন করতে হচ্ছে বাধ্য হয়ে, আমাদের তো আর উপায় নাই। ইতিপূর্বে একটা প্রস্তাবনা ছিল যে ইলেকশন কমিশন প্রিন্ট ম্যাটেরিয়াল প্রোভাইড করবে। তো এই ধরনের উদ্যোগ হয়তো বা আগামী দিনে আসা উচিত, এই ধরনের সংস্কার আসা উচিত। আর ডিজিটাল প্রচারণা তো হচ্ছে। তারপরেও একটা ডেফিনেটলি এই জায়গাতে লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয় নাই, যেখানে ফাইন্যান্সিয়ালি যদি আমি এটাকে বিশ্লেষণ করতে চাই। আর আপনার আরেকটি কথা ছিল গণভোট যে ইস্যুতে গণভোট ইস্যুতে আমরা, সেটা কি দীর্ঘমেয়াদী হবে কি নাকি নির্বাচনী আচ্ছা প্রতিশ্রুতি? এই বিষয়টা নিয়ে স্পষ্ট জানি না, কারণ আমরা তো এটার সিগনেটারি ছিলাম। উই ওয়ার পার্ট অফ দ্য জুলাই চার্টার সিগনেটারি। সো অবশ্যই আমরা গণভোটের পক্ষে, আমরা হ্যাঁ ভোটের পক্ষে। গতকাল আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনিও ওনার নির্বাচনী সভায় এটা স্পষ্ট করে বলেছেন এবং আমরাও যেখানে যাচ্ছি আমরা কিন্তু বলছি কথাটা। তবে যেখানে সরকার যেভাবে ক্যাম্পেইনিং করছে এখন, পলিটিক্যাল পার্টির থেকে যদি সেই ধরনের ক্যাম্পেইন, আমার মনে হয় এটা সঠিক হবে না। এই কারণ এখন কিন্তু প্রত্যেকটা প্রার্থী এখন সরাসরি আসন ভিত্তিক চলে গিয়েছে বিষয়গুলো, প্রচারণাটা প্রত্যেকটা আসনে। এখন আমরা সেন্ট্রালি আমাদের কার্যক্রম খুব সীমিত করে ফেলা হয়েছে। আমরা সকলেই আমাদের এলাকা ভিত্তিক কাজ করছি। তো স্বাভাবিকই সেখানে প্রার্থী তার ভোট বাড়ানোর জন্য যে ধরনের প্রচারণা প্রোগ্রাম থাকা দরকার সেটাইকেই অ্যাডপ্ট করবে। হ্যাঁ ভোটটা হয়তো একটু কম হচ্ছে,
তবে আমরা করছি, আমরা হ্যাঁ ভোটের প্রচারণা আমরা পাশাপাশি চালাচ্ছি আর কি। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। আমরা যাদের কাছে আজকে এসেছি শুনলাম প্রার্থীদের কথা, যাদের জন্য এই জনতার দরবার, সেই জনতার কাছে ফিরতে চাই, জনতার কিছু প্রশ্ন নিতে চাই। আমাদের দুজন সহকর্মী আছে যারা প্রশ্ন নিতে চায়, তাদের কাছ থেকে যদি প্রশ্নগুলো তুলে ধরেন প্রার্থীরা উত্তর দিবে তার। ধন্যবাদ হিমাদ্রি। জনতার দরবারে জনতার প্রশ্ন শুনবো। প্রথমেই আমার পাশে যিনি আছেন তিনি প্রশ্ন করবেন মঞ্চে উপস্থিত সম্মানিত প্রার্থীদের। আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া সুমো, আশা ইউনিভার্সিটি বাংলাদেশ আইন বিভাগের একজন শিক্ষার্থী। স্পিকারটা একটু মুখের কাছে নিতে হবে। আমার প্রশ্ন হলো, আমরা পূর্বে দেখেছি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করে নারী নির্যাতনের মতো ঘৃণিত কাজে যুক্ত হয় এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আসে এবং ভিকটিম সেক্ষেত্রে সুষ্ঠু বিচার পায় না, বৈষম্যের শিকার হয়। এক্ষেত্রে সামনে সংসদে যেই দল ক্ষমতায় আসবে তাদের বিরুদ্ধে যদি এমন অভিযোগ ওঠে, তখন এক্ষেত্রে দলের হাইকমান্ড কি নিজ দলের পক্ষ নেবেন নাকি ভিকটিমের সুষ্ঠু বিচার নিশ্চিত করবেন? এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন। দারুণ, পরিষ্কার হয়েছে। আরেকজন আছেন কি? মানে আরেকটা প্রশ্ন আমরা নিতে চাই। দ্বিতীয় হ্যাঁ। প্রশ্নটি শুনবো। আমি সেকেন্দার হায়াত। আমি সকল প্রার্থীর কাছে প্রশ্ন যে ইন্টারিম সরকারের ভয়াবহ গণভোট নিয়ে, যে আমরা জানি সাধারণত গণভোট হয় একটি প্রশ্ন দিয়ে, স্পষ্ট প্রশ্ন স্পষ্ট উত্তর, কিন্তু ইন্টারিম সরকার একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিছে। এর উত্তর হা না দিয়ে দেওয়া যায় কিনা, আর যদি হা হয় কেন হা এবং না হইলে কেন না, এটি সকল প্রার্থীর কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ। অত্যন্ত দারুণ। আর কেউ শেষ প্রশ্ন করবেন প্রশ্নটি কি? নিব। আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান, একজন গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা। আমার এখানে একটা প্রশ্ন, আমরা 24শে আন্দোলনের পরে আমরা চেয়েছিলাম একটা সুষ্ঠু রাজনীতি। সেখানে আমরা দেখেছিলাম আমাদের নগর ভবনের মতো গুরুত্বপূর্ণ একটা স্থান আমাদের এখানের প্রার্থী যে ইশরাক হোসেন ভাই আছে তার নেতৃত্বে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। একজন জনপ্রতিনিধি কি কোনো সরকারি প্রতিষ্ঠান তালাবদ্ধ করে রাখতে পারেন? এইটা আমার প্রথম প্রশ্ন। আরেকটি প্রশ্ন ইশরাক ভাইয়ের কাছেই, আমি ঢাকা 6-এর নাগরিক, যে তিনি মেয়র নির্বাচন করেছেন পূর্বে, এখন সংসদ সদস্য প্রার্থী নির্বাচন করছেন। যদি তিনি নির্বাচিত হন এবং পরবর্তীতে তিনি কি আবার মেয়র নির্বাচনের জন্য লড়বেন? যদি মেয়র নির্বাচনের জন্য লড়েন, তাহলে তো রাষ্ট্রের আবার একটা নির্বাচন দিতে হবে সেই আসনে এবং রাষ্ট্রের জন্য একটা ব্যয়ের ব্যবস্থা হবে। সেটা কি ঠিক হবে? ধন্যবাদ। আমরা আপাতত তার প্রশ্ন, আরেকটি প্রশ্ন নিতে চাই। আরেকটি প্রশ্ন কেউ জানি করতে চেয়েছিল। হ্যাঁ, আচ্ছা, আপনার কাছে আমরা আসবো। আসসালামু আলাইকুম, আমি আহিয়ান মামুন, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা। আমার প্রশ্নটা হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভাইয়ের কাছে। আপনারা দেখবেন যে 7 কলেজের একটি প্রতিষ্ঠান হচ্ছে কবি নজরুল সরকারি কলেজ। বিভিন্ন সংকট নিয়ে আমাদেরকে বিভিন্নবার রাস্তায় যেতে হচ্ছে। তো যখন আমাদের ইশরাক ভাই যদি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারে, আমাদের যে সংকটগুলো আছে, যেমন আমার পুরান ঢাকার প্রতিষ্ঠান হিসেবে আমাদের জমি একবারেই খুবই কম, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধুলা পর্যন্ত করতে পারে না। তো আমরা বলতে চাই যে আমাদের যে সংকটগুলোর পক্ষে কি সংসদে যে ইশরাক ভাই কথা বলবে কিনা? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রার্থীদেরকে বলছি যে আমরা প্রশ্নগুলো শুনলাম, আমরা একটা বিরতিতে যাচ্ছি, 5 মিনিটের বিরতি। এই মধ্যে আপনারা প্রশ্নগুলো উত্তর চিন্তা করুন, কি উত্তর দিবেন, ততক্ষণ আমরা বিরতি থেকে ফিরে আসি। দর্শক, সিএসআরএম প্রেজেন্টস জনতার দরবার অনুষ্ঠান নিচ্ছে একটি বিরতি। বিরতির পর ফিরে এসে আমরা প্রশ্নগুলো উত্তর নেব, সেই সাথে আরো আলোচনা থাকবে। থাকুন আমাদের সাথে। দর্শক, বিরতির পর আমরা আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম প্রেজেন্টস জনতার দরবার অনুষ্ঠানে। আপনারা জানেন যে বিরতির আগে বেশ কিছু প্রশ্ন ছিল, আমরা এবার সেই প্রশ্ন উত্তরে যাব। শুরুতেই ইশরাক হোসেন, বেশ কিছু প্রশ্ন ছিল, সেই উত্তরগুলো আমরা এখন শুনতে চাই। ধন্যবাদ। প্রথম প্রশ্নটি যে নারী নির্যাতনের বিষয়ে বলা হয়েছে, আমি এই ব্যাপারে খুব ক্লিয়ারলি বলতে চাই এবং আশ্বস্ত করতে চাই, নারী নির্যাতনের ব্যাপারে আমরা 0 টলারেন্স নীতি গ্রহণ করেছি এবং সেটাকে বাস্তবায়ন করা হবে। যেই হোক, নারীদের বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হবে না। নারীদের উপরে কোনো ধরনের নির্যাতনমূলক আচরণও যদি কেউ করে থাকে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ যে শাস্তিমূলক ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ, আমাদের দলের পক্ষ থেকে আমরা বলতে পারি। দ্বিতীয় হচ্ছে যে গণভোটের বিষয়টি, আসলে এই বিষয়টি নিয়ে অনেক আলাপ তর্ক হয়েছে। দুই পক্ষেই, মানে দুই সাইডেই যুক্তি তর্ক
করা যেতে পারে যে কথাটা একেবারে মানে প্রশ্নটা একেবারে অমূলক নয় যখন বলা হয় যে 4টি প্রশ্ন এবং প্রত্যেকটা পয়েন্ট মানে টোটাল কিন্তু 47টা পয়েন্ট 4টি প্রশ্নের মধ্যে কনসাইজ করে নিয়ে আসা হয়েছে। এখন সাধারণ যারা ভোটাররা আমি আমার কথাই বলতে পারি, আমারও বুঝতে কিছুটা কষ্ট হয়, কারণ আমি আমাদের সহ আলোচকদের মতো এত জ্ঞানী ব্যক্তি না। আমারও তারপরেও সাধারণ ভোটারদের কথাও যদি বলি, তাদের জন্য কিন্তু কিছুটা হলেও এটা আমার মনে হয় যে বুঝতে কষ্ট হওয়ারই কথা। কিন্তু তারপরে আমি ঐকমত্য কমিশনের আলোচনাগুলো আমি নিয়মিত ফলো করেছি, যার কারণে আমিও আদার সাইডটাও বুঝি যে কি কারণে আমরা ফাইনালি গিয়ে 4টা প্রশ্নতে গিয়ে পৌঁছালাম। সেই বিষয়টা আমার কাছে স্পষ্ট, কিন্তু সাধারণ জনগণের কাছে হবে কিনা এটা আমি নিশ্চিত নই। আর 3 নম্বর যেটি বললো নগর ভবনের বিষয়টা, আমি বলবো যে আসলে নগর ভবনে যে আন্দোলনটা হয়েছিল, এই প্রশ্নটার উত্তর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার প্রধানকে করলে মনে হয় ভালো হতো। কারণ আমরা সবশেষে গিয়ে আমি অনেক কথা বলতে হবে, এত সময় নেই। আমি যদি শুরু থেকে এই ঘটনাটি বলি যে কিভাবে আমরা মামলাটি করেছি, কিভাবে রায়টি আমরা পেলাম এবং ফাইনালি গিয়ে যে আন্দোলনটি হয়েছে, তো আমি যেটা বলবো যে এন্ড অফ দ্য ডে গিয়ে দ্য হাইয়েস্ট কোর্ট, এপেক্স কোর্ট অফ দ্য কান্ট্রি, সুপ্রিম কোর্ট কিন্তু আমার রায়টাকেই বহাল রেখেছে। অতএব আই ওয়াজ অন দ্য রাইট সাইড, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এটা নিয়ে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর আমি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ভিক্ষা চাই না গিয়ে, আমি মামলা করেছি কোর্টে, কোর্ট রায় দিয়েছে, সরকার জোর করে এটা বাস্তবায়ন করে নাই। অতএব দায় দায়িত্ব যদি নিতে হয় নগর ভবন আন্দোলনের জন্য, সেটা বর্তমান সরকার এবং সরকার প্রধানকে নিতে হবে। নিশ্চয়ই। পরবর্তী একটা প্রশ্ন ছিল দেখি। আচ্ছা, লাস্ট আরেকটি প্রশ্ন ছিল যে সব প্রার্থীদের কাছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের আচ্ছা আচ্ছা এমপি না, আমি বলবো যে এখন বর্তমানে সামনে আমাদের সংসদ নির্বাচন, যেখানে মেয়র নির্বাচনের কোনো তফসিলের কোনো পরিকল্পনাই নাই। আগামীতে কি মেয়র নির্বাচন কবে হবে, কিভাবে হবে, 2 সিটি থাকবে কি থাকবে না, স্থানীয় সরকার কি এভাবে থাকবে নাকি নতুন কোনো রিফর্ম আনা হবে, সো এটা নিয়ে আলাপ করার কোনো সুযোগই নাই। কিন্তু এই প্রশ্নটির আমি আরেকটু উত্তর দিতে চাই, যদি এরকম হয় যে হ্যাঁ আমি সংসদ সদস্য নির্বাচন করেছি, তাহলে পরবর্তীতে মেয়র নির্বাচন করতে পারবো না, কারণ এই আসনটা খালি হয়ে যাবে, রাষ্ট্রের অর্থ অপচয় হবে। তাহলে সরকারকে আইন করতে হবে যারা সংসদ সদস্য নির্বাচন করেছে আর কোনোদিন স্থানীয় সরকার নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না। এটা সরকার যদি সেই সুযোগ করে দেয়, এখন সরকার যদি আইন করে থাকে, যেভাবে আইন অনুযায়ী যদি কেউ পার্টিসিপেট করে, সেটা তো আমাদের কিছু করার নাই, তাই না? ইতিপূর্বে আমরা দেখেছি সংসদ সদস্য ছেড়ে দিয়ে মেয়র নির্বাচন করেছে ওই আসনটি খালি হওয়াতে। অর্থাৎ আপনি আপনার অবস্থানটা পরিষ্কার করেছেন। আপনার কাছে আবারও ফিরবো। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আনসারটা দিয়ে নিই একটু। আচ্ছা, হ্যাঁ। কবি নজরুলের বিষয় বলবো যে এখানে অবশ্যই যেহেতু এটা আমার কনস্টিটিউয়েন্সিতে এই কলেজটি পড়েছে, তাই এর দায় দায়িত্ব আমাকেই নিতে হবে। এই কলেজটি যে এখন সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ পেয়েছে, এখানে একটা হলেরও প্রয়োজন রয়েছে। তো এই বিষয়গুলো আগামীতে আমরা সরকার গঠন করতে পারলে অবশ্যই আমরা হল নির্মাণ সহ যা যা করণীয় সবকিছু আমরা করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আপনারা আপনাদের উত্তরটা বুঝে পেয়েছেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, একজন প্রার্থী পদে যে প্রশ্নগুলো রেখে, তার সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই, যেহেতু সময় সংকীর্ণতা আছে। আপনারা নারী অধিকার বিষয়ে আপনাদের অবস্থান স্পষ্ট করেছেন, কিন্তু সব জায়গায় একটা প্রশ্নের সম্মুখীন আপনাদেরকে হতে হয় এবং আজকেও হয়তো হতে হবে, সেটি হচ্ছে দলে কোনো নারী প্রার্থী নেই কেন, ভবিষ্যতে থাকবে কিনা, দলের প্রধান নারী হতে পারবে কিনা, সে বিষয়ে কিন্তু একটা আন্তর্জাতিক গণমাধ্যমে আপনাদের আমি সেটি স্পষ্ট করেছে। আরেকটি বিষয় হচ্ছে যে অমুসলিম শাখায় আপনারা দিয়েছেন সবাইকে সাথে নিয়ে আপনারা নির্বাচনটা করতে চান, সে কারণে সেটা কি আপনাদের শুধু নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য নাকি দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আছে? জি, আপনাকে ধন্যবাদ। আপনার লাস্ট কোশ্চেন দিয়ে আমরা শুরু করি। আমাদের অনেক পূর্ব থেকেই কিন্তু অমুসলিম সহযোগী হওয়ার সুযোগ রয়েছে। আমাদের তাদের জন্য লেটারে চার আছে এবং আলাদা সমর্থক ফর্মও আছে, সো দ্যাট আমরা যে এটা বিষয়টা নতুন তা না। এই বিষয়টা যে সংসদ নির্বাচনে আমরা তাদেরকে প্রার্থী করেছি, এটার মাধ্যম দিয়ে তাদের পথটাকে আমরা আরো প্রশস্ত করেছি। দ্বিতীয় যে আপনার প্রশ্ন, সেটা হচ্ছে নারী প্রার্থী ঐক্যমত্য কমিশন কিন্তু এটা বাধ্যতামূলক করে নাই।
যার কারণে আমরাও কিন্তু এটা বাধ্যতামূলক রাখি নাই। এখানে নারী প্রার্থীরা কিন্তু সংরক্ষিত আসনে আমাদের হয়ে প্রতিনিধিত্ব করবে এবং ভবিষ্যতে আগামী নির্বাচনে 5% প্রার্থী দিতে হবে, সেটা আমরা দিব। এই নির্বাচনে নারী প্রার্থীরা যে পরিমাণ মাঠে না, নারী কর্মীরা যে পরিমাণ মাঠে নামছে, সেটাই আমাদের বন্ধুরা নিতে পারছে না। তাদের নিকাব টানছে, তাদের বোরকা টানছে, তাদেরকে হেনস্থা করছে, লাথি মারছে। এটা দুর্ভাগ্যজনক। আমরা আশা করি নারীর প্রতি আরো সুন্দর আচরণ আমরা প্রত্যেকের থেকে আশা করব। এরপরে আমার বোন যে প্রশ্নটা করেছেন যে নারীর প্রতি কোনো সহিংস আচরণ হলে আমরা কি করব, আমরা ওই স্পিরিটকে ধারণ করি যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার মেয়ে ফাতেমাও যদি অন্যায় করে বা চুরি করে আমি অবশ্যই তার হাত কেটে দেব। আমরা আমাদের দলের ভিতরেও কেউ যদি এই জাতীয় অন্যায় করে তাকেও শাস্তি থেকে রেহাই দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠিত করব। এরপরে আমার ভাই যে কোশ্চেনটি করেছেন সেটা হচ্ছে জুলাই চার্টার্ডের যে হাব এবং না ভোট নিয়ে। দেখেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ প্রায় 9 মাসে এই ঐকমত্য কমিশনের সমস্ত আলোচনা কিন্তু রপ্ত করতে পেরেছে এবং সাধারণভাবে বুঝতে পেরেছে। আমি মনে করি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং বিএনপির একটা বড় অংশ যারা বিভিন্ন বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, তাদের কিছু মেকানিজমের কারণে এটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। অনেক চাপের মুখে এসে জনাব তারেক রহমান মাত্র বলেছেন যে হা ভোট চাই। তো এটা আরো আগে থেকে ক্যাম্পেইন করতে হতো, কিন্তু আমিরে জামাত কিন্তু হা ভোটের পক্ষে গাড়ি নামিয়ে দিয়েছেন, যেটা গতকালকে ঢাকা 6 আমরা পুরো এলাকায় ঘুরিয়েছি। আমি আশা করি নতুন বাংলাদেশ নির্বাচনে হা ভোটের জন্য একজন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালাও রেডি আছে, আমাদেরকেও রেডি হতে হবে, এর কোনো বিকল্প নেই। এরপরে আমি যেটা প্রশ্ন করতে চাই কবি নজরুলের, গতকালকে আমি কবি নজরুলের হলে গিয়েছিলাম। আমার তো মনে হয় যে তাদেরকে, আমার যদি ঢাকা শহরে একটা বড় বাড়ি থাকতো তাহলে তাদেরকে নিয়ে এসে আমি আমার বাড়িতে উঠাতাম, কারণ এতটাই ঝুঁকিপূর্ণ। কবি নজরুল কলেজের যে বিল্ডিংটা আছে এটা ইসলামিয়া কলেজের থেকে ধার নেয়া। ইতিপূর্বে যারা 54 বছরে এখানের এমপি হয়েছেন, তারপরে নগরপিতা হয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, কেউই এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবি নজরুল সরোয়ারদের দিকে নজর দেন নাই। আমি একজন শিক্ষাবিদ, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়কে পিএইচডি করেছি। আমি কথা দিতে চাই, আমরা যদি নির্বাচিত হই শুধু বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নয়, গোটা শিক্ষা ব্যবস্থার কাঠামোকে আমরা আধুনিকীকরণ করবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই আমাদের প্রশ্নকর্তা নিশ্চয়ই তাদের উত্তর বুঝে পেয়েছে। যিনি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলেছে তিনি নিশ্চয়ই দুপক্ষ থেকে আশ্বাস পেয়েছে। হয়তো আপনারা কেউ একজন জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, কিন্তু আমরা চাইবো যে যিনি জনপ্রতিনিধি হন তারা যেন কথাগুলোকে কাজে ফুটিয়ে তুলতে পারেন। এবং আজকে আমাদের কাছে এগুলো রেকর্ড থাকলো, তিনি হয়তো সেগুলো পরে নাহলে আপনাদেরকে শোনাতে পারবে, সেই রেকর্ডটা না হয়তো হয়ে গেল আমাদের এখানে। ডক্টর সাজ্জাদুল হক রুবেল, আপনার কাছে এবার যে প্রশ্নটি রাখতে চাই, আপনি বিরতির আগে যেমনটি বলেছিলেন যে আসলে নির্বাচনটা একটা ব্যয়বহুল প্রক্রিয়ার দিকে এগিয়ে গেছে, আপনার কাছে কেন মনে হচ্ছে যে নির্বাচনটা ব্যয়বহুল প্রক্রিয়ার দিকে এগিয়ে গেছে? এক, তাহলে যারা শ্রমজীবী আছে, যারা মেহনতি মানুষ আছে, তাদের কথা সংসদে গিয়ে বলবে কে? ধন্যবাদ। এটা তো আমার প্রশ্ন, তাদের কথা বলবে কে? কারণ তাদের পথটা এমন করা হচ্ছে যে পা বেঁধে, হাত বেঁধে আপনি হচ্ছে সবাইকে একই সাথে হচ্ছে বাঁশি ফু দিলেন যে তুমি সাঁতরাও, কিন্তু তার তো হাত বাঁধা, তার তো পা বাঁধা, ফলে এখানে সে সাঁতরাবে কেমনে করে আর কি। তবে আমার মনে হয় যে হচ্ছে আজকের এই আলোচনার যে মূল প্রসঙ্গ আছে, এখানে জনতা যে প্রশ্নগুলো করেছেন আমাকে প্রশ্ন করেননি, এটা আমার দুর্ভাগ্য আর কি। কিন্তু আমার খুব ইন্টারেস্টেড হচ্ছে সেই জায়গায় একটু কথা বলবার আর কি। আসলে নারী যে নিপীড়িত হয়, সেই নারী নিপীড়িত হওয়ার জন্য এক ধরনের পুরুষতান্ত্রিক মানসিকতা রয়েছে। সেই পুরুষতান্ত্রিক মানসিকতা যে রাজনৈতিক দল ধারণ করবে, সেই রাজনৈতিক দল যতই আপনার হচ্ছে গিয়ে প্রতিশ্রুতির উপরে প্রতিশ্রুতি দেখ, তারা সেটা ইমপ্লিমেন্ট করবে না। আমরা বিশ্বাস করব কোনটাকে? যা ইতিহাসের বিভিন্ন সময় ঘটেছে, 1971 সাল থেকে বিগত 54 বছর যা ঘটেছে নারীর সাথে, এবং কোন কোন রাজনৈতিক দল সেটা কিভাবে ট্রিট করেছে সেটা আপনারা দেখেছেন। ইতিহাস বাংলাদেশের সেটা সাক্ষ্য, এবং সেই দগদগে ঘা আমার দেশের নারীরা এখনো বহন করে বেড়ায়। এখনো আমার দেশে কিন্তু বীরাঙ্গনারা রয়ে গেছে, ঠিক আছে, এবং বীরাঙ্গনাদের সন্তানরা এখনো রয়ে গেছে।
ফলে সেইখান থেকেই নতুন প্রজন্মকে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। গণভোটের প্রসঙ্গে বলি, এই গণভোটের প্রসঙ্গে আমাদের সাথে প্রতারণা করেছে ইন্টারিম গভর্নমেন্ট, প্রতারণা করেছে। আমরা যখন দীর্ঘ 9 মাস ধরে, এখানে যারা উপস্থিত রয়েছেন আদি বেশ কয়েকটি সভায় উপস্থিত ছিলেন, কিন্তু আমি টানা প্রত্যেকটি সভায়, আমাদের কংগ্রেস না হওয়া পর্যন্ত মাত্র 2টি সভায় আমি যেতে পারিনি, বাকি প্রত্যেকটি সভায় আমি প্রতিনিধিত্ব করেছি আমাদের পার্টির সাধারণ সম্পাদকের সাথে, কখনো কখনো একা করেছি। প্রতিটা মিটিংয়ের প্রতিটা মিনিটস আমার চোখের সামনে ঘটেছে। আজকে যেই জায়গায় গণভোটকে নিয়ে যাওয়া হয়েছে জুলাই সনদের এই প্রসঙ্গে, এইটি আমাদের কাছ থেকে কনসেন্ট নেওয়া হয় নাই, বাংলাদেশে অনেক বড় সংস্কার আমরা করেছিলাম 90-এর গণ অভ্যুত্থানের পর 1991 সালের সংসদে, তখন বিএনপি নির্বাচিত ছিল, তখনও একটি গণভোট হয়েছিল, সুস্পষ্ট গণভোট, মানুষ একদম পরিষ্কার ছিল যে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থেকে পার্লামেন্টারি শাসিত শাসন ব্যবস্থায় বাংলাদেশ ফিরবে কি ফিরবে না, এক কথায় পরিষ্কার। এখন সবকিছু একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করে আপনি কিন্তু এখন হচ্ছে গিয়ে চাপায় যদি দেন যে হ্যাঁ ভোটের পক্ষে কথা বললে তুমি ভালো, আর না ভোটের মধ্যে কথা কেন তারেক জিয়া বলছে না, বা না ভোটের কথা কেন বামপন্থীরা বলছে না, তাহলে তারা হচ্ছে গিয়ে জুলাইয়ের স্পিরিট ধারণ করে না, এমনটি প্রমাণ করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে। সোজা বাংলা কথায় বিএনপি, বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল সহ ডানপন্থী অনেক রাজনৈতিক দলের অনেক ভিন্ন মত ছিল, অনেক নোট অফ ডিসেন্ট ছিল। সেই নোট অফ ডিসেন্ট গুলোকে অগণতান্ত্রিক ভাবে বাদ দিয়ে প্রতারণা করা হয়েছে আমাদের সাথে। সেই কারণে আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করি নাই, এটি জনগণের কাছে বুঝাচ্ছি, এবং আমরা সেই স্পিরিট ধরেই আমরা কাজ করব। জনগণের দেশ বদল করবে, নিশ্চয়ই। কিন্তু বিদেশি এলিট এসে এই তাদের প্রেসক্রিপশনে বাংলাদেশ বদল করা যাবে না, বরং বাংলাদেশ একটা বেদারির থেকে আরেকটা বেদার, বাংলাদেশে আরেকটা বেদারের কাছে চলে যাবে। নিশ্চয়ই 12 তারিখ যে নির্বাচন আছে সেখানে নিশ্চয়ই সেই জনরায়টা প্রতিফলিত হবে। আমরা আপনার কাছে ফিরবো। আরিফুল ইসলাম আদিপ, আপনার কাছে যে কথাটি এবার জানতে চাই সেটা হচ্ছে, আমরা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা বলছিলাম। দুঃখিত যে আপনাদের এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব আজকে একটি কথা বলেছে যে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার বিষয় তিনি নিয়েছেন। কেন মনে হচ্ছে যে আপনাদের আসলে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, সেই পরিস্থিতির দিকে কি যাচ্ছে? যেখানে প্রার্থীরা সরাসরি আক্রান্ত হচ্ছে, আমি নিজে আক্রান্ত হলাম, আমাদের ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি আক্রান্ত হলেন, নাহিদ ইসলামের নির্বাচনী প্রচারণায় হচ্ছে বাধা দেওয়া হয়েছে। এছাড়া তো আমাদের জোটের বাংলাদেশ জামাত ইসলামের শেরপুরে সরাসরি হামলায়, সশস্ত্র হামলায় মানে টার্গেট করে তাকে প্রায় নিহত করা হয়েছে, মানে নিহত হয়েছেন। তো এই যে ধরেন যখন এই মানসিকতা নির্বাচনের পূর্বেই, এবং আমরা দেখেছি যখন মনোনয়ন যাচাই বাছাই চলছে তখন বিএনপির প্রার্থী তার একই দলের যে স্বতন্ত্র বিদ্রোহী ছিল তাকে নির্বাচন ভবন থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন, আরেক জায়গায় হচ্ছে আপিল করছেন, তাকে বাহিরে মারধর করছেন। এটা হচ্ছে একই সহযোদ্ধা যার সাথে দীর্ঘদিন রাজনীতি করছেন, বাট নির্বাচনে সে হয়তো দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী হয়েছেন, অর্থাৎ বিদ্রোহী ধানের শীষ কিংবা বলতে পারেন স্বতন্ত্র ধানের শীষ। সেই জায়গার থেকে তাকে সে টলারেট করতে পারতেছে না, তাকে সে সরাসরি হামলা করেছে। এবং যখন মনোনয়ন যাচাই বাছাই চলছে সেই রুমের ভিতরে তাকে ধাক্কা দিয়েছে কর্মকর্তার সামনে। এইটার দ্বারা মেসেজটা কি? মেসেজটা হচ্ছে যে আমরা পাওয়ারে আসতেছি, আমি এমপি হচ্ছি, তুমি রিটার্নিং কর্মকর্তা কিংবা হচ্ছে নির্বাচন বিভাগীয় কমিশনার, তোমার তো আমার অনুগত থাকবা, ফলে এই 15 দিন পরে আমার ক্ষমতা আসতেছে, এইটা মানে তার সামনে শো করা। একটা হচ্ছে যে হামলা আপনি পিছনে করলেন, সেটার ধরেন একটা মেসেজ, কিন্তু অফিসের ভিতরে হামলা করা, এই জিনিসগুলো ঘটছে। তো ফলে যেটা হচ্ছে যে প্রতিপক্ষকে তো হামলা করছেই, সেখানে নিহত হচ্ছে, আর নিজ দলেরও যারা বিদ্রোহী তারাও কিন্তু নানা ধরনের হেনস্থার শিকার হচ্ছে। ফলে এই জায়গাটা বিষয় হচ্ছে যে যারা নির্বাচনের পূর্বে এই ধরনের একটা আবহ তৈরি করতেছে, ভয়ের পরিবেশ তৈরি করতেছে, হচ্ছে শঙ্কা তৈরি করতেছে, নির্বাচনের দিন তো এই সংখ্যা থেকে আপনাদের মনে হচ্ছে যে ভোট কেন্দ্র পাহারা দেওয়া উচিত, এই সংখ্যা থেকে আছে, অর্থাৎ এখনো মনে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড যে জায়গাটা তৈরি হওয়ার কথা সেটি এখন অনেক দূরস্থ রয়ে গেছে, যথেষ্ট ঘাটতি আছে। বুঝতে পেরেছি। আমরা আমাদের কাছে আবারও ফিরবো, আমরা এবার আবারও জনতার কাছে ফিরতে চাই। আমরা আরো কয়েকটি প্রশ্ন নিতে চাই, আমাদেরকে যদি সহযোগিতা করেন। সামনে একজন করতে চেয়েছিল বিরতির আগে, এখানে কি একজন করতে চেয়েছিল? হ্যাঁ, প্রশ্ন করবেন আমাদের একজন দর্শক যিনি জনতা হিসেবে আজকে উপস্থিত আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার নাম মোহাম্মদ মাইদুল ইসলাম,
তো আমি পুরান ঢাকা সূত্রপুরের থেকে আসছি। তো আমার প্রশ্ন সকল দলের প্রতি। তো আমরা সবাই জানি যে স্লোগান দিই আমরা যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। আসলে আবার এইটাও যে জানি আমরা যে চাঁদেরও কলঙ্ক থাকে, তাহলে চাঁদের যদি কলঙ্ক থাকে তাহলে ফুলের মতো পবিত্র আমরা কেউই না। তা আমার প্রশ্নটা একটু ঘুরাই দিতে হইব আপনাকে, একবারে সরাসরি বলা যাইতেছে না দ্রুত। এইরকম আছে যে চাঁদেরও কলঙ্ক থাকে। তো আবার আরেকটা মনীষীর কথা আছে এইরকম যে যদি দেখার মতো চোখ থাকতো নিজের চেয়ে অধম আর কেউ নাই। তো আমার একটা মামলা চলতেছে আজকে 3.5 বছর ধইরা। তো যৌতুক মামলা, সেটা মিথ্যা বা সত্য আমি বলবো না, সেটা বিচার করার দায়িত্ব আদালতের। তো আমার একটা মামলা বিচারাধীন থাকা অবস্থায় আমার 8 লক্ষ টাকা চলে গেছে। আমি দোষী বা না দোষী আমি জানি না। তো এর আগেই আমার 8 লক্ষ টাকা চলে গেছে। তো যেই দল ক্ষমতায় আসবে, তো আমরা বিচারিক প্রক্রিয়া দীর্ঘসূত্রতার কথা আপনি বলছেন এবং নারী পুরুষের যেই সমান অধিকার বলা হইতেছে সে সমধিকার প্রতিষ্ঠা হচ্ছে না, এবং সেটা পুরুষরা হেনস্থার বেশি শিকার হচ্ছে। নিশ্চয়ই বুঝতে পেরেছি, একদম স্পষ্ট। আরেকটা প্রশ্ন আমরা আরেকটা নিতে পারবো সর্বোচ্চ, আমাদের সময় সংক্ষিপ্ততা আছে। আসসালামু আলাইকুম, আমার নাম তানভীর হাসান। জনপ্রতিনিধিরা এখানে আছেন, 4টি দলের 4 জন জনপ্রতিনিধি, যদিও হচ্ছে গিয়ে প্রত্যাশী, কিন্তু আপনারা তো জনপ্রতিনিধি, আমি ভুল বলেছি, জনপ্রতিনিধি। আপনাকে ধন্যবাদ, আপনি সবাইকে প্রতিনিধি বানিয়ে দিয়েছেন। আগে চলে যাই, মূল প্রশ্নে চলে যাই। যদিও এখানে জোটের হচ্ছে গিয়ে 2 জন আছে, নির্বাচনে জয় লাভ করার পরে যেই সংগঠন বা যেই দল ক্ষমতায় যাবেন, আমরা জানি যে এই যে আমাদের হচ্ছে গিয়ে 24-এর গণ অভ্যুত্থান, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম এবং এই স্পিরিট থেকে আমরা একটা গণ অভ্যুত্থান করে ফেলেছি। আপনারা কি মনে করেন যে আপনারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেমন যেতে পেরেছেন, আপনারা নির্বাচিত হলে আপনারা সাম্রাজ্যবাদ আধিপত্যের বিরুদ্ধেও যেতে পারবেন? ধন্যবাদ। আরেকটু প্রশ্ন ছিল, একটু সংক্ষেপে, আমাদের 3 মিনিট সময় আছে। সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। আমাদের রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের হচ্ছে গিয়ে আপনার তেল গ্যাস রক্ষা করার জন্য আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন সংগঠন আন্দোলন সংগ্রামে ছিল জাতীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট অলরেডি আমাদের পোর্টকে দিয়ে দিয়েছে 40 বছর 50 বছর জাতীয় সম্পদ রক্ষার জন্য তারা কাজ করবে কিনা, আমরা উত্তরে চলে যাই সরাসরি। শেখ আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা হা ভোট না ভোটের মধ্যে থাকতে হবে এখন, হা বা নার মধ্যে। পারবেন কি পারবেন না? নিশ্চয়ই বুঝতে পেরেছি। স্পষ্ট করা সম্ভব আপনারা? নিশ্চয়ই 1 মিনিট করে সময় পাবেন, বলুন উত্তরটা। আচ্ছা, বলুন উত্তরটা বলুন, যে আপনি উত্তর দিয়ে দিন, আমরা অনিয়ারে আছি উত্তরটা। হ্যাঁ আপনাকে দিই। আচ্ছা, আমি দুইটা একটু শর্ট করে বলি। আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা শুধু 24-এ এসে হয় নাই, বহু বছর যাবত, মানে আমার জন্ম থেকে, আমি যখন থেকেই আমার জ্ঞান হয়েছে তখন থেকেই আমরা জাতীয়তাবাদের রাজনীতিতে আমি দেখেছি আমরা যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। ভারতীয় আধিপত্যবাদের কারণেই তো 2014-তে আপনাদের খেয়াল থাকবে সুজাতা সিং এসে তখন একটা ইলেকশন ম্যানিপুলেশন করলো এবং তার ওয়ার্স্ট সাফারার তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলই হয়েছিল। তা আমাদের খুব স্পষ্ট কথা, আমরা যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমাদের দল স্বাধীনতার ঘোষকের দল, আমরা সবসময় সবার আগে বাংলাদেশ, এই স্পিরিট নিয়ে আমরা এগিয়ে যাব। তার জন্য আমাদের যত ধরনের ঝুঁকি নিতে হয় সেটা নেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত রয়েছি। আর নিশ্চয়ই আরেকটি প্রশ্ন উত্তর আপনার কাছ থেকে নিতে সংক্ষেপে। যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সুদৃঢ় ছিল, যার কারণে তাদের রোষানলে পড়ে আমাদের শীর্ষ নেতাদেরকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে এবং আমরা রাজপথে ছিলাম। আমাদের এই আন্দোলনের ফলে আজকে মানে সবাইকে নিয়ে, দেশ জনতাকে নিয়ে আমরা একটা বিজয় পেয়েছি। ভবিষ্যতেও আমাদের এটা অব্যাহত থাকবে। আমরা আদর্শ থেকে কখনো বিচ্যুত হব না। যে কোনো আধিপত্যবাদ, সেটা ভারতীয় হোক মার্কিনী হোক, বাংলাদেশের স্বার্থকে সবার আগে নিয়ে আসতে হবে। সবাইকে ধন্যবাদ। আপনার কাছে 1 মিনিটে সংক্ষেপে। আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ, আমরা এখন শুধু ভারতীয় আধিপত্যবাদ নয়, একই সাথে মার্কিন সাম্রাজ্যবাদ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় আধিপত্যবাদ থেকে সরার নাম করে
আমরা মার্কিং সাম্রাজ্যবাদের কোলে মধ্যে ঢুকে গেছি এবং এই 18 মাসে ভারতের সাথে সম্পাদিত যত অসম চুক্তি আছে একটাও বাতিল করেন নাই এবং একটা বাতিলের ব্যাপারেও আওয়াজ আপনারা তোলেন নাই, শুধু আমরাই তুলেছি। এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র দিয়ে দিল 2014 সালে যখন সুন্দরবন নষ্ট করে ভারতের এনটিসিপির সাথে চুক্তি করে এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনা সরকার করেছে এবং সেই বিদ্যুৎ কেন্দ্র বন্ধর ব্যাপারে এটা তো একদম দেশের ভিতরে এটা একটা এই বিদ্যুৎ কেন্দ্রটা যেটা আমার সুন্দরবনকে ধ্বংস করে দিচ্ছে, সেটার ব্যাপারে কিন্তু আমরা কোনো লড়াই, কোনো সংগ্রাম, বড় বড় শক্তিশালী দল যারা হচ্ছে গিয়ে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ভাঙচুর জ্বালায়, আগুন জ্বালায়, কিন্তু ওই অর্থাৎ আমরা আধিপত্যবাদের কথা বলছি, কিন্তু আমরা যে আধিপত্যবাদের ভিতরে এখনো ঢুকে আছি সেই জায়গা থেকে হয়তো বেরোচ্ছি না। হয়তো আপনাদের সময় সংক্ষিপ্ত, তাই বাংলাদেশে টিপাই মুখ বাদ নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিলাম আমরা। আপনারা নিশ্চয়ই আমরা চাই জনপ্রতিনিধি যারা হবেন তারা নিশ্চয়ই আধিপত্যবাদ থেকে, আমাদের অভ্যন্তরীণ যে আধিপত্য কাজ যেটা সেটা থেকে নিশ্চয়ই আমরা মুক্ত থাকতে পারবো। সময় সংক্ষিপ্ততে আমাদের এখানে শেষ করছে। দর্শক বলে রাখা ভালো, 23 তারিখ থেকে আজকে 31 তারিখ পর্যন্ত আমরা যে জনতার দরবার শুরু করেছিলাম সিএসআরএম প্রেজেন্টস, আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি বিভাগে যাওয়ার, প্রত্যেকটি বিভাগে গিয়ে জনতার কথা শোনার, প্রার্থীদের কথা শোনার এবং সেখানে আমরা চেষ্টা করেছি প্রত্যাশার সাথে প্রাপ্তির একটা মেলবন্ধন ঘটানোর। জানি না কতটুকু পেরেছি। 12 তারিখ নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে হয়তো জনরায় প্রতিফলিত হবে। সেই জনরায়ের মাধ্যমে যারা জনতার প্রতিনিধি নির্বাচিত হবে তারা নিশ্চয়ই জনতার কথা শুনবে, জনতার কাছে যাবে, তাদের মধ্যে যেন কোনো দূরত্ব না থাকে। এবং যারা আমাদের সাথে ছিলেন, আমাদেরকে যারা সহযোগিতা করেছেন প্রত্যেকটি বিভাগে, প্রত্যেকটি জেলায় এবং এখানে পর্যন্ত সবার প্রতি, প্রার্থীদের প্রতি এবং উপস্থিত দর্শকদের প্রতি আমরা তাদের প্রতি নতমস্তকে কুর্নিশ জানাই। দর্শক, আমাদের সিএসআরএম প্রেজেন্টস জনতার দরবার নির্বাচন উপলক্ষে বিশেষ আয়োজন আজকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।